2025-এ যে দুটো বিষয় আমাদের অত্যন্ত নজরে থাকবে, একটা হচ্ছে যে ইন্ডিয়া যে জোট, সেই জোটটা একেবারেই আর যায় কিনা, আর কি না ভেঙে যায়। রাহুল গান্ধীকে কি ইন্ডিয়া জোটের নেতা হিসাবে সবাই মানে, এক নম্বর হচ্ছে সেটা। কারণ 25শে ফেব্রুয়ারি মাসে ভোট হচ্ছে দিল্লিতে এবং নভেম্বর মাসে ভোট হচ্ছে বিহারে। ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে অনেকটাই তার উপর যে জোট হিসাবে অ্যাটল কংগ্রেসের সঙ্গে অন্যরা একসাথে যাবে না যাবে না। তখন রাহুল যতটা লোকসভা ভোটের পর সবাই মিলে তাকে নেতা মেনেছিল এবং লোকসভায় প্রথম যে জিতে আসার পর উনি যে ভাষণ দিয়েছিলেন বিরোধী দলনেতা হিসাবে সবাইকে নিয়ে চলার কথা বলেছিলেন, কিন্তু হরিয়ানা আর মহারাষ্ট্র ভোটের ধাক্কা কংগ্রেসকে কিন্তু জোট শরিকদের মধ্যে অনেকটাই কোণঠাসা করে দিয়েছে। ইতিমধ্যে দেখতে পারলাম যে কেজরিওয়াল সরাসরি শরিক দলকে চিঠি লিখছে কংগ্রেসকে বাদ দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব তারা পর্যন্ত আজকাল কংগ্রেসের নেতৃত্ব মানছে না। ফলে এই 25 সালে কিন্তু কংগ্রেসের সঙ্গে এই জোট শরিকদের বনিমনা কতটা লিখিত পরিতভাবে থাকবে। ইন্ডিয়া জোটটা এখনই দেখুন, ইন্ডিয়া জোট লিখিত পরিতভাবে হয়তো আছে, কিন্তু জোটে ইন্ডিয়ার যে জোট তার কোনো কার্যক্রম নেই, সেটা লোকসভার পর থেকেই আর কোনো বৈঠক হয়নি। তো লিখিত পরিতভাবে এই জোটটা অ্যাটল থাকবে কিনা নির্ভর করবে এই দিল্লি ভোট এবং আর বিহার ভোটের রেজাল্টের পর, যে কংগ্রেসকে সবাই রাখবে না কংগ্রেসকে বাদ দিয়েই যা আঞ্চলিক দলগুলো এক হবে। এইটা আমাদের 25 সালে দেখার অন্যতম বিষয় যা থাকবে বিরোধী জোটের ভবিষ্যৎ বা বিরোধী রাজনীতির ভবিষ্যৎ, যাই বলুন না কেন। এবার অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে 2025-এ নরেন্দ্র মোদী কিভাবে তার মন্ত্রিসভা সাজাবেন এবং কিভাবে তার সচিবালয় সাজিয়ে নেবেন, সেটা কিন্তু আর একটাও গুরুত্বপূর্ণ বিষয়। অনেকদিন ধরেই যেটা শোনা যাচ্ছে যে শারীরিক কারণেই এনএসএর পদ থেকে অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির পদ থেকে পিকা মিশ্র, তারা দুজনেই সরতে চাইছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যে 3টে টার্ম, এখনো পর্যন্ত 3টে টার্মেই কিন্তু এরা এই পদেই বহাল আছেন এবং 24-এ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এদেরকে আবার করেই পুনর্বহাল করা হয়েছে সেখানে দাঁড়িয়ে, এবং প্রত্যেকেই তাদের যোগ্যতার তাদের দক্ষতার বারবার করে প্রমাণ দিয়েছেন। কিন্তু দুজনেরই বয়স হয়ে গেছেন, একজন 45 সালে বর্ন ডোভাল আর পিকা মিশ্র হচ্ছে 48 সালে বর্ন, তিনি হচ্ছে গুজরাট ক্যাডারের IAS। তো এই দুজনই যেটা শোনা যাচ্ছে শারীরিক কারণে এবার অব্যাহতি চাইছেন নরেন্দ্র মোদী সেখানে। 25 সালে যেটা গুরুত্বপূর্ণ দেখা, যে কারণ এনএসএ পদ আর কি ডোভাল আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডোভালের অ্যাক্টিভিটিস কিন্তু প্রচুরভাবে সেখানে দেখা গেছে, এবং ডোভাল এবং আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের যে তালমিল বলতে পারেন, সেটা ভারতকে আজকে বিদেশের বিভিন্ন জায়গায় বিদেশ নীতিকে একটা শক্তিশালী জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ভারত এখন আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক স্তরে এক শক্তিশালী শক্তি। এবং আপনারা যদি এই পাকিস্তান পিওকেতে অকুপাইড কাশ্মীরে গিয়ে ইন্ডিয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক দেখেন, বা আজকে অন্য দেশেও যে মাঝে মধ্যেই যেটা বলা হয় যে ভারত ভেতরে ঢুকে পড়ছে, আক্রমণ করছে, তার পেছনে কিন্তু অনেকটাই অজিত ডোভালের মস্তিষ্ক দেখা যাচ্ছে। ফলে অজিত ডোভাল তার উপস্থিতির প্রমাণ কিন্তু বারবার করেই দিয়েছেন। এবার এই দুটো প্রধান পজিশন বলা যেতে পারে আজকে প্রধানমন্ত্রীর দপ্তরের মধ্যে, এনএসএ এবং সেখানে হচ্ছে পিকে মিশ্র প্রধান সচিব, এবং অজিত ডোভালকে এখন কিন্তু এই থার্ড টার্মে এসে নরেন্দ্র মোদী পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। আগে সেটা রাষ্ট্রমন্ত্রী ছিল 2019-এ, 2024-এ কিন্তু পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। এই দুটো ছাড়াও এবার কিন্তু দেখা সেটা হচ্ছে ক্যাবিনেট স্তরেও কিন্তু রদবদল আসন্ন। কারণ যারা শরিক দল আছেন, সেই শরিক দলের সিন্ধে গ্রুপ হতে পারে, শিবসেনা সিন্ধে গ্রুপ, তারা চাইছে, তাদের দাবি আছে। তারপরে নীতিশ কুমারের দাবি আছে, কারণ সিন্ধের এখনো পর্যন্ত মন্ত্রী হয়নি, খুব সম্ভবত এই যে সিন্ধের ছেলেকে মন্ত্রী করা হতে পারে, যেহেতু
সিন্ধে ওখানে ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন, এরকম একটা রাজনীতির একটা সমীকরণের কথা শুনে যাচ্ছে, যা তার ছেলেকে হয়তো এবার দিল্লিতে নিয়ে আসা হতে পারে। তেমনি আরেকটাও ইন্টারেস্টিং যেটা দেখতে হবে যে এনসিপির সঙ্গে বিজেপির সম্পর্ক কোন দিকে যায়। ইতিমধ্যেই কিন্তু শরদ পাওয়ার নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছেন। দিল্লির বাজারে খবর যে এনসিপি হয়তো মহাবিকাশ আঘাড়ি ছেড়ে বিজেপির হাত ধরতে পারেন, এবং সেক্ষেত্রে শরদ পাওয়ারের যে কন্যা সে সুপ্রিয়া সুলে তিনিও কিন্তু ক্যাবিনেটে আসতে পারেন। কারণ শরদ পাওয়ার এখন কিন্তু তার রাজনৈতিক জীবন প্রায় শেষের মুখে, কারণ শরদ পাওয়ার আর দাঁড়াবেন না, নিজেই ঘোষণা করেছেন। এবার তিনি চাইছেন তার মেয়েকে একটা জায়গা করে দিয়ে যেতে জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই তার ভাইপো অজিত পাওয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন, এবং এবারে ভোটে যেটা দেখা গেছে বিধানসভার ভোটে, সেখানে কিন্তু এনসিপি খুব একটা খাপ খুলতে পারেনি। তাই সেখানে ফলে ক্যাবিনেটের একটা রদবদল কিন্তু এই নতুন বছরে, স্বাভাবিক সংক্রান্তির পরে হবে, একটা কিন্তু আসন্ন সেখানে। এবার ক্যাবিনেট রদবদলে কাদের রাখবেন, কারণ এবার অনুরাগ ঠাকুর, তেজস্বী সূর্য, যারা যারা নতুন মুখ, তাদের কথা কিন্তু শোনা যাচ্ছে যে আগামী দিনের কথা চিন্তা করে এবার হয়তো তারা ক্যাবিনেটে আবার ফিরে আসবেন। অনুরাগ ঠাকুর আগের ক্যাবিনেটে ছিলেন, তিনি আইএনবি মিনিস্টার ছিলেন, এই ক্যাবিনেটে এখনো পর্যন্ত তার জায়গা হয়নি। সেখানে অনুরাগ ঠাকুর এবং তেজস্বী সূর্যের নাম কিন্তু আছে যে তারা এবার ক্যাবিনেটে উঠে আসবেন। তেমনি আরেকটা যেটা এই জানুয়ারি মাসের লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়ে যাবে, সেটা বিজেপির রাজনীতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তাদের জাতীয় সভাপতি হবে। তাদের যেমন রাজ্যেও হবে, প্রায় 60% রাজ্যে হবে, তেমনি জাতীয় সভাপতি হবে। এখন জাতীয় সভাপতি কে হবে সেটা স্বাভাবিকভাবেই আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা মিলে ঠিক করবেন যে জাতীয় সভাপতি কি হবে। কিন্তু সেখানে স্বাভাবিক নরেন্দ্র মোদীর কি পরামর্শ, সেটা নিয়েই বিজেপি এগোবে। তাহলে আগামী দিন নরেন্দ্র মোদী কিভাবে, দেখুন বিজেপি বা এরা 24x7 কাজ করে, ফলে কিভাবে তার নতুন সচিবালয়কে সাজাবে, তার নতুন ক্যাবিনেটকে সাজাবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজ্যপাল স্তরে কিন্তু উনি রদবদল শুরু করেছেন। এই রাজ্যপাল স্তরে সব থেকে যেটা উল্লেখযোগ্য হচ্ছে, যেটা লেগেছে, সেটা হচ্ছে আরিফ মোহাম্মদ খানকে কেরাল থেকে নিয়ে এসে বিহারের মুখ্যমন্ত্রী করা। যে এখনো পর্যন্ত যারা অন্যতম মোদীর রাজ্যপাল হিসাবে মুসলিম মুখ, সেটা হচ্ছে আরিফ মোহাম্মদ খান, যিনি রাজীব গান্ধীর সঙ্গে গোলমালের জেরে, বিশেষ করে এই শাহবানুর পর তিনি বেরিয়ে আসেন ওখান থেকে, এবং তারপর যে কোনো মুসলিমদের যে প্রকল্পগুলো নরেন্দ্র মোদী নিয়েছেন, সে 3 তালাক হতে পারে, বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি আরিফ মোহাম্মদ খান কিন্তু সরাসরি সেটা কেন্দ্রীয় সরকারের পাশেই দাঁড়াচ্ছেন সেখানে। এবং সেখানে এবার বিহারে নিয়ে আসে, কিন্তু বিহারে এই বহুদিন পর কোনো মুসলিম রাজ্যপালকে নরেন্দ্র মোদী সেখানে বসালেন। দেখা যাক আগামী দিনে এই সমীকরণ, যদি উনি রাজনীতি কত দূর যায়। ফলে নরেন্দ্র মোদী যে কাজগুলো করেন, আপনি দেখবেন প্রতিটার পেছনে কোনো চিন্তা বা ভাবনা একটা আছে, এবং এরকম নয় যে হঠাৎ হুটহাট করে কোনো উনি চেঞ্জ করে দিচ্ছেন। প্রতিটা নিচ্ছেন, সময় নিচ্ছেন, 1-1.5 মাস নিচ্ছেন, আর একটা চেঞ্জ করছেন। অনেকে ভেবেছিলেন যে সিভি আনন্দ বোসকে হয়তো এখান থেকে তুলে নেওয়া হবে, পশ্চিমবঙ্গ থেকে তুলে নেওয়া হবে, কিন্তু উনি সিভি আনন্দ বোসের উপরেই কিন্তু বারবার করে ভরসা রেখেছেন। হাজার বলার পরেও, তারপর কমপ্লেন জানানোর পর, আদালতে মামলা হওয়ার পরেও কিন্তু তিনি যাননি। তিনি সিভি আনন্দ বোসকে দিয়েই কাজ চালাচ্ছেন। তাহলে 25-এ আমাদের দুটো জিনিস মূল আমরা নজর রাখবো। একটা হচ্ছে রাজনীতিক কারণে, একটা হচ্ছে নরেন্দ্র মোদী তার সচিবালয় এবং ক্যাবিনেটে কিভাবে শেপ দেয়, নতুন বিজেপি সভাপতি কি হয়, কারণ এইটাকে ধরেই কিন্তু নরেন্দ্র মোদী আগামী ধরুন 29 সাল পর্যন্ত এগিয়ে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাটল ইন্ডিয়া জোটটা কি খাতায় কলমে টিকে থাকবে। চলুন 25-এ আমরা এই দুটো রাজনৈতিক এই দুটো বিষয়ে রাজনীতি কোন দিকে এগোবে আমরা লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।